শেখ হাসিনাকে ফেরত আনতে জুডিশিয়াল প্রক্রিয়ায় এগোচ্ছে সরকার। জাতীয় স্বার্থের বাইরে কিছুই করা হবে না। ভিসা ইস্যুতে দিল্লির ইতিবাচক সাড়া। কৃষক কার্ড উদ্বোধনকাল টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকায় সাজ রব, প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। হামাক্রান্ত আরও 7 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান চলছে। ডক্টর ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নববর্ষ বরণের শেষ সময়ে প্রস্তুতি চলছে। মোটিফ মুখোশ রাঙাতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। রাতেই ইরানের সব বন্দর অবরোধ, ঘোষণা যুক্তরাষ্ট্রের, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম, ভোগান্তি কাটেনি দেশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত আনতে জুডিশিয়াল প্রক্রিয়ায় এগোচ্ছে সরকার। ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সরকার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে। আগামী সপ্তাহেই বাংলাদেশিদের জন্য ভারতের মেডিকেল ও ব্যবসায়িক ভিসা স্বাভাবিক হতে পারে বলে বলেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিল ব্রেড ফাসমার। সাক্ষাতে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তারা জানান, তাদের ভারত সফর অনেকটাই ফলপ্রসূ হয়েছে। ভারত সফর মানে ইটস আ ভেরি গুড স্টার্ট to resetting the relations. তো ওখানে পজিটিভ আলোচনা হয়েছে। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, তো ওনারা এটা পজিটিভলি ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। হাসিনার ব্যাপারে তো আমাদের দাবি সবসময়ই থাকবে, বিকজ শি ইজ এ কিলার, শি হ্যাজ কিলড 1,500 people in the country and fled. তো ওখান থেকে যাতে কোনো সাবভার্সিভ অ্যাক্টিভিটিস না করে ওইটা নিয়ে আমরা সবসময় একটা জোরালো আলোচনা রাখবো। এদিকে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে আলোচনা হয়েছে তাদের। আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা যা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং উনি যথোপযুক্ত কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা আশাবাদী যে অচিরেই আমাদের এখানে আমরা ব্যাপক উন্নতি সাধন করতে পারবো বলে আমরা আশা করছি। এর আগে পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ নিয়ে কথা বলেন উপদেষ্টা মাহাদি আমিন। এবং এই যে শুভযাত্রা ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সেটি আমাদের কৃষকদেরকে আরও বেশি অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করবে, সমৃদ্ধ করবে, বাংলাদেশকে ইনশাআল্লাহ স্বনির্ভর করবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে কাল টাঙ্গাইল যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে টাঙ্গাইল সহ আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক সাজ রব ও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। পরিচ্ছন্ন করে তোলা হয়েছে পুরো শহর। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শেষ হতে চলেছে টাঙ্গাইলবাসীর প্রতীক্ষা। আসছে পহেলা বৈশাখে এই জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির শুরুতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন তিনি। পরে স্থানীয় স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করে দেশব্যাপী প্রি পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। কৃষক সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি পৌর উদ্যানে উদ্বোধন করবেন কৃষি মেলার। তারই সফর উপলক্ষে শহর জুড়ে চলছে সাজসজ্জা। রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতের পাশাপাশি স্টেডিয়াম মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার অপেক্ষায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। কৃষক কার্ড উদ্বোধনটা উনি টাঙ্গাইল থেকে করবেন, এই জন্য আমরা টাঙ্গাইলবাসী গর্বিত। উনি এই টাঙ্গাইলে আগমন করলে আমাদের টাঙ্গাইলে অনেক উন্নয়ন হবে। এই মহতি এই অনুষ্ঠানের যে ফলাফল, এগুলি আমরা কৃষকরা যেন সুন্দরভাবে পেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। সুযোগ সুবিধা দিলে পারা মানে অনেক কৃষক কিষানীরা আছে, তাদের অনেক উপকার হবে।
এদিকে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা বিএনপির। আমরা টাঙ্গাইল জেলার প্রবেশদ্বার মির্জাপুরের গোড়াই থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সম্বর্ধনা দেব শুরু করব এবং রাস্তার দুই ধারে বিএনপির উদ্যোগে সকলেই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবো। প্রধানমন্ত্রীর এই সফর সুষ্ঠু ও সফল করতে সকল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, তিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আশা করি এই কৃষক কার্ডের যে অনুষ্ঠানটি সেটি আমরা সফল করতে পারবো। সকল ভেন্যুকে কেন্দ্র করে কিন্তু আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে ভেন্যু পরিদর্শন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই টাঙ্গাইল থেকেই কৃষি কার্ড উদ্বোধন হবে, এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আপনারা দেশবাসী, বিশেষ করে টাঙ্গাইলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে এই প্রোগ্রামটি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে পাল্টে যাবে কৃষকদের জীবন, এমনটাই আশা তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণের কর্মসূচি স্থল পরিদর্শন করেছেন 5 মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে সেখানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন এবং কাজের তদারকি করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল সহ দেশের 11টি পয়েন্টে কৃষি কার্ডের প্রি পাইলটিং শুরু হবে। আগামী 4 বছরের মধ্যে সারা দেশে এই কার্ড বিতরণ শেষ হবে বলে জানান প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় 1453 জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। টাঙ্গাইলের জনগণ আগামীকালের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এই টাঙ্গাইল থেকে উদ্বোধন করবেন। এটি ঐতিহাসিক একটি দিন। রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের মধ্যে হামের টিকা না নেওয়াদের সংখ্যাই বেশি বলেছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিশুদের টিকা দানে সচেতন হতে হবে অভিভাবকদের। রাজধানী সহ 4টি কর্পোরেশনে দ্বিতীয় দিনের মতো চলছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে এবং একদিনে শনাক্ত হয়েছে 1371 জন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিশেষ আইসোলেশনে সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় হাম আক্রান্ত এসব শিশু। কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ বা ছাড়া পাবে 2-1 দিনের মধ্যেই। অভিভাবকদের সাথে কথা বলে জানা গেল টিকা না দেয়া শিশুরাই সবথেকে বেশি হামে আক্রান্ত হচ্ছে। না দেওয়া হয় না, আপনার টিকার কার্ডে তো একদম শেষের দিকে হামের টিকাটা, তো ওকে 9 মাসের টিকাটাই দেওয়া হয়েছে। ভর্তি 6 দিন, জ্বর হয়েছে আরো 3-4 দিন আগে থেকে, না আগে হামের টিকা দেয়নি। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানালেন অন্য দিনের তুলনায় রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। সরকার যে টিকা কার্যক্রম চালু করেছেন এতে সবাই মিলে টিকা নেওয়া শুরু করলে বা আস্তে আস্তে এই রোগীর আক্রান্তের হার কমতে থাকবে। আর এর মধ্যে যদি রোগীর সংখ্যা আপাতত বাড়েও তো সেটাও ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা বা প্রস্তুতি আমাদের এখানে আছে। ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনে হাম রুবেলা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার তাগিদ দিলেন সন্তানকে টিকা দিতে নিয়ে আসা অভিভাবকরা। যেহেতু সারা দেশে হামের একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেজন্যই আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি। যদিও আমি এর আগে ওর ভ্যাকসিন কমপ্লিট করেছি, কিন্তু রিসেন্টলি এই আউটব্রেকের কারণে ওকে আমি নিয়ে এসেছি। আমি মনে করি যে একজন সচেতন নাগরিক হিসেবে এবং মা হিসেবে এটা দেওয়া উচিত। তো 15 মাসের ভ্যাকসিনটা অফ ছিল, ওইটা আজকে দিলাম। গভর্নমেন্ট ইমিডিয়েট যে বাচ্চাদের টিকাদানের যে কর্মসূচিটা খুব দ্রুততার সাথে শুরু করছে, এটার জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ। 5 বছর পর্যন্ত প্রতিটা বাবা মা প্রতিটা তাদের বাড়ির কাছে আশেপাশে যে ক্যাম্পগুলো আছে সেখানে যান এবং টিকাটা নিয়ে নেন। 4 সিটিতে টিকাদান শেষে 20 এপ্রিল থেকে সারা দেশে হাম রুবেলার টিকা ও বুস্টার ডোজ প্রদান কর্মসূচি শুরু হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর বাইরেও বেড়ে চলেছে হামে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে প্রতিদিনই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, হাম আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 7 শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1371 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে আরও 19 শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 69 শিশু। এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে 35 জনের হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। অপরদিকে গতকাল পর্যন্ত 23 শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল পোলিও অ্যান্ড মেজলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন মোট নমুনা পাঠানো হয়েছে 328 শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত 24 ঘন্টায় হামের লক্ষণ নিয়ে নতুন ভর্তি হয়েছে আরও 28 শিশু। বর্তমানে 76 শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 17 মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট 425 শিশু ভর্তি হয়েছে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে 64 শয্যা বিশিষ্ট আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 3টি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। নতুন করে আরও 50 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 627 জনে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 7 জনে পৌঁছেছে। হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর এই বিষয়ে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন জমা দিয়েছেন। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবে তাকে ব্যথিত, উদ্বিগ্ন করেছে। আবেদনে হাম সহ বিভিন্ন রোগের টিকা সংকট এবং এর ফলে হামের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশু মৃত্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করা হয়েছে। হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে। আজকের দিন পর্যন্ত 179 জন শিশু মারা গেছে এই হামে। 42,000 কোটি টাকা আমাদের বাজেটে থাকা সত্ত্বেও ওই টাকাটা আমাদের যথাযথভাবে ডক্টর ইউনূস এবং কি তার যে সাঙ্গপাঙ্গরা এটা ব্যবহার করে নাই। তো এটা হচ্ছে যে এই যে দুর্নীতিটা, যে অবমূল্যায়নটা যেটা হয়েছে, সেটার জন্য ডক্টর ইউনূসে দায়ী এবং কি তার যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল ওই স্বাস্থ্য মন্ত্রণালয় দায়ী। সেটার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ দায়ের করছি। সেই অভিযোগের আলোকে যাতে দুর্নীতি দমন কমিশন যথাযথ ব্যবস্থা নেয়, আর যদি যথাযথ ব্যবস্থা নেয় আমরা তাহলে এটা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। পারিবারিক রাজতন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করে সংযত হবার আহ্বানও জানান তিনি। এদিকে সরকারকে ওয়াদা ভঙ্গকারী আখ্যা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রিপোর্ট ওমর ফারুকের। রাজধানীর কাকরাইলের আইডিবিতে 11 দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি শীর্ষক এ সেমিনার। এতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিশিষ্ট নাগরিকেরাও। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনে উদ্বেগ জানান তারা। বলেন, ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়। এদিকে জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করায় সরকারকে কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবার আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরি হলে দেশের অর্থনীতি হুমকিতে পড়বে বলে সতর্ক করেন তিনি। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নেই। এই জুলাইয়ের বিপক্ষে
অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। সব কিছু কুক্ষিগত করছেন বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রিমিটেন্সের শতকরা 32% একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয় বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী 24 এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ডাক দিয়েছে 11 দল। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। বাংলা নববর্ষকে বরণে শেষ সময়ের প্রস্তুতি চলছে। ব্যস্ত সময় পার করছেন চারুকলা শিক্ষার্থী ও শিল্পীরা। মোটিভ, মুখোশ, পটচিত্র রাঙিয়ে তুলছেন রং তুলি ছোঁয়ায়। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন চারুকলায়। এদিকে বৈশাখী শোভাযাত্রা ও রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ঐক্যতান, গণতন্ত্র, পুনরুত্থান। আরিফিন শাওনের রিপোর্ট। পুরনো বছরের জীর্ণতা আর গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করতে শেষ সময়ের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে মোটিভগুলোকে। বর্ণিল রঙিন চিত্রকর্মে তুলে ধরা হয়েছে বাঙালির শত শত বছরের সংস্কৃতি, পটচিত্র, যেখানে ফুটে উঠেছে বাংলার মুখ ও বিভিন্ন চরিত্র। মুখোশ ঘরে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ ও পাখি। কাজের অগ্রগতি বলতে এখন মনে করেন যে 98 ভাগই হয়ে গেছে, মানে 2% আছে, শুধু এখন কালার করবে। মূল স্ট্রাকচারের কাজ কিন্তু ফিনিশ হয়ে গেছে। 5টা মোটিভের ভিতরে কাঠের হাতি, মাটির ঘোড়া, পায়রা, মোরগ এবং দোতারা, এছাড়া শান্তির প্রতীক হিসেবে পায়রা থাকছে, আমাদের দেশজ উপাদান হিসেবে দোতারা থাকছে। আর এখানে অন্তরের ভালোবাসা, এখানে আমার মা, মাটি, দেশ, এখানে আমার সরাসরি বাংলাদেশ জড়িত। সেই কারণে সব কিছু উপেক্ষা করে আমরা আমাদের বাংলাদেশকে আমাদের মতো করে আমাদের সংস্কৃতি তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। এসব শিল্পকর্ম দেখতে চারুকলায় ভিড় করেন দর্শনার্থীরা। অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে, প্রিয়জনদের সাথে নিয়ে তুলছেন ছবি। চান্স পাওয়ার নতুন স্টুডেন্টের যেমন আমেজ, তেমন আবার বৈশাখেরও আমেজ। তাই একটু বেশি ভালো লাগতেছে যে একটু ঘুরছি, একটু ছবি তুলছি। ছোটবেলা থেকে আম্মু দেখা যেত ঘুম থেকে উঠে আমরা হচ্ছে চিরা, খই এগুলো খেতাম, বা আব্বুকে শুনতাম হালখাতার একটা ব্যাপার ছিল। তো এই জিনিসগুলো এখন পর্যন্তই আসলে আনা উচিত। আমরা যে কালচারালি কতটা সমৃদ্ধ সেটা আমাদের জেনারেশনের পরেও সেটা কোথাও না কোথাও এইসব ট্রেন্ড হলেও এইসবের মধ্য দিয়ে যে যাচ্ছে সেটা একটা ভালো লাগার বিষয়। ভালো লাগে যে এত গরম তার মধ্যেও যে মানুষ এসে মানে এত কালারফুল হয়ে আসছে, এটাই দেখতে ভালো লাগে। এই যে পটচিত্র থেকে শুরু করে আমাদের ঐতিহ্য, এই আশেপাশে যত কারুকার্য দেখছেন, এই সব কিছুই আমাদের জন্য দরকার, জানার জন্য যে আমাদের ইতিহাসটা কেমন ছিল। বছর জুড়েই পহেলা বৈশাখ উদযাপনের অপেক্ষায় থাকেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের প্রাচুর্যে ভরা দিনটি ঘিরে তাদের নানা আয়োজন। এখন যে জেনজি জেনারেশন বলি, যে সেটা যে শুধু পশ কালচার বা ওয়েস্টার্ন কালচার মেনটেন করছে, ব্যাপারটা কিন্তু তা না। নতুন বছরকে সুন্দর করে স্বাগত জানানোর জন্য যেভাবে যে যা করা উচিত ওরাও হচ্ছে তাই করে বেড়াচ্ছে। পুরো থিমটা খুব ভালো লাগছে, মানে এতটা রঙিন যে আমাদের মানে প্রত্যেক দিনকে আমরা আনন্দে রাঙিয়ে দিতে চাই। নববর্ষে যেভাবে এবার আমরা রঙিন থিমে রেখেছি, তো খুবই ভালো লাগছে সব। এই যে চারিপাশ অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক রঙিন। অ্যান্ড প্ল্যান হচ্ছে যে ফ্রেন্ডরা মিলে সবাই শাড়ি পরবো, ঘুরবো, ছবি তুলবো, আর কি এই কালচার আমরা পালন করতে চাই। বৈশাখী শোভাযাত্রা ও রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। যে কোনো ধরনের নাশকতা এবং হামলার মোকাবেলায় র্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ইন্টারনেটে গুজব ছড়িয়ে যেন কেউ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাতে না পারে, সেজন্য নজরদারিতে থাকবে সাইবার টিম। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বাংলা নববর্ষ 1433 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে পহেলা বৈশাখ সবার জন্য হয়ে ওঠে এক আনন্দ ও মিলনের দিন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশ নানা চ্যালেঞ্জের সম্মুখীন। এই প্রেক্ষাপটে সবাইকে আরও সংযমী, ধৈর্যশীল ও দায়িত্বশীল হবার আহ্বান জানান রাষ্ট্রপতি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে
শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। বাংলা নববর্ষ সামনে এনেছে নতুন প্রত্যাশা ও নতুন সম্ভাবনা। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শোষণ শাসনের অবসানের পর নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়ে এই সব শ্রেণী পেশার মানুষের জীবন মানোন্নয়নের নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতি চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। নতুন বছরের প্রথম প্রভাতে অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ইরানে আবার হামলা শুরুর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালে তথ্য দিয়েছে। ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধ ঘোষণার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সোমবার শুরু হতে যাচ্ছে এই অবরোধ। এতে ইরানের বন্দরে কোনো জাহাজ আসা যাওয়া করতে পারবে না। একে জলদস্যুতা উল্লেখ করে ইরানের দিকে এগোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুমকি দিয়েছে তেহরান। এমন অবস্থায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতির 1 সপ্তাহ না যেতেই আবারও তেহরানে হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য দিয়েছে। দ্য ইকোনমিক টাইমস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এবারের হামলা হবে ছোট পরিসরে। যদিও হামলার তথ্যের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। হরমুজ প্রণালীতে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্টের নৌ অবরোধের ঘোষণাকে আবারও যুদ্ধের অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুরো হরমুজ প্রণালী নয়, নৌ অবরোধ জারি থাকবে ইরানের বন্দরগুলোতে। রবিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, ইরানের বন্দরগুলোতে কোনো জাহাজ প্রবেশ বা প্রস্থান করতে পারবে না। কয়েক ঘন্টার মধ্যে শুরু হওয়া এই অবরোধে ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে কোনো বাধা দেবে না যুক্তরাষ্ট্র। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। তবে মার্কিন নৌ অবরোধের সাথে কোনো আপোষ করবে না ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নস্যাৎ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ইরানের জলসীমার দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে। ওই জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আইআরজিসি। এদিকে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও অন্তত 7% বেড়েছে। শান্তি আলোচনার ব্যাপারে ইরান আগ্রহ দেখাক বা না দেখাক, তাতে যুক্তরাষ্ট্রের কিছুই আসা যায় না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিকদের সাথে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। আর আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আবার ওয়াশিংটনের বারবার মতের পরিবর্তন এবং অবরোধকে সামনে নিয়ে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনার চেয়ে আবারও সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমছেই না। রাজধানী পেট্রোল পাম্পগুলোতে আজও গ্রাহকদের দীর্ঘ লাইন। প্রতিদিনের মতোই তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 3 থেকে 5 ঘন্টা পর্যন্ত। দীর্ঘ সময় লাইনে থেকে অতিষ্ঠ গ্রাহকরা। দীর্ঘ এই ভোগান্তির জন্য গ্রাহকদের কৃত্রিম চাহিদা, মজুদের মানসিকতা ও আতঙ্ককে দায়ী করছেন পেট্রোল পাম্প কর্মকর্তারা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা এখন প্রতিদিনের চিত্র। ইরান যুদ্ধের প্রভাবে গেল 1 মাসেরও বেশি সময় ধরে এমন ভোগান্তিতে জ্বালানি তেল নিতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। রাজধানীর রমনা পেট্রোল পাম্পের সামনে যানবাহনের লাইনের বিস্তৃতি হাইকোর্ট মোড় ঘুরে প্রেস ক্লাব হয়ে শিল্পকলা একাডেমি পর্যন্ত। কয়েক ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় হতাশ গ্রাহকরা। আমরা এর থেকে তো একটু সুরাহ চাইতেছি যে একটু ভালো হোক পরিস্থিতিটা, আমাদের যে ভোগান্তিটা যেন না হয়। এতদিন হয়ে গেল তেল, সরকার বলে তেলের সংকট নাই, কিন্তু পাম্পে আসলে এরকম ফুল তেল দেয় না, এটার কারণ কি? এর আগে আরও 4-5টা পাম্পে গিয়েছে, কোথাও তেল নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গভর্নমেন্ট যে ফুয়েল পাস অ্যাপটা ছেড়েছে, ওটা এত রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। একই চিত্র রাজধানীর পরিবাগের মেঘনা ফিলিং স্টেশনেও। যানবাহনের লাইন শাহবাগ বাংলাদেশ মেডিকেল হয়ে মোতালিব প্লাজা পর্যন্ত বিস্তৃত। এই স্টেশন থেকে তেল নিতে ব্যক্তিগত গাড়ির চালক ও বাইকারদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা।
11:50 সিরিয়াল দিছি, এখন 12:30 বাজে। 10টায় দাঁড়িয়েছিলাম, এখন তো 12:20 বাজে, মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট লাগলো। এখানে ভিড়ের কোনো আমি উৎসই পাইতেছি না, কারণ যেহেতু সব তেলের পাম্পই খোলা, এত ভিড় কেন? দাদা বাংলাদেশ কি করবো আমরা, কি করবো তেল নাই, তেল দিয়ে দেয় কেড়ে দেয় টাঙ্কি ভরি, কেড়ে দেয় 10 লিটার, এই অবস্থা। সিরিয়াল দিয়ে আস্তে আস্তে এবং তো ঢুকলাম, মালিকটা মানে ফোন দিয়ে বলে তেল পাইছো, ড্রাইভারের কি খাইছে না খাইছে এই খবরটা লয় না, আগে তেল পাইছো এই খবরটা লয়। চাহিদা না থাকলেও অনেককেই তেল নিতে আসতে দেখা যায়, আবার নিয়ম না মেনেও উল্টো পথে পাম্পে প্রবেশ করতে দেখা যায় কিছু কিছু গাড়ি। এতে পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পাম্প কর্মচারীদের। আমি কিন্তু ঢুকাই নাই, উনি যখন গাড়ি ফাঁকা হবে তারপর ঢুকাবো। কিন্তু সাংবাদিকের জন্য আমরা বলছি যে এইখান থেকে কয়েকটা গাড়ি তেল দেবো, বললাম ওনারা সবাই হুটুজুক করে প্রত্যেকটা দিন এই লাইন থেকে এসে তেল নেওয়ার চেষ্টা করে। তেলের প্রয়োজন হলে নেওয়া দরকার, কিন্তু না প্রয়োজন নাই তারপর আইতেছে তেল নেওয়ার জন্য, এতে বিশৃঙ্খলা হইতেছে, তেলের শর্ট পড়তেছে। পেট্রোল পাম্পের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদার পাশাপাশি মজুদের মানসিকতা না কমলে এমন সংকট সহসাই কাটা সম্ভব নয়। এই যে কোটি কোটি লিটার তেল যদি তারা বিভিন্ন গাড়িতে, বাইকে এবং বাসায় মজুদ রাখে, তাহলে সরকার কিভাবে তাকে সাপোর্ট দিবে? এটা শুধুমাত্র মানুষ প্যানিক হয়ে শুধু এটা একদম ইন্টেনশনালি একটা ক্রাইসিস সৃষ্টি করতে যাচ্ছে। এটা থেকে যদি বের হয়ে না আসে তাহলে এই ক্রাইসিস শেষ হবে না। যা ক্রাইসিস ছিল এখনও তার চেয়ে বেশি, কমে তো নাই, তার চেয়ে বেশি। আর সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, কিউআর কোড দিছে 7টা পেট্রোল পাম্পে, শুনছি আমি, এখন কিউআর কোড দেওয়া যদি হয় তাহলে সব পাম্পে দিয়ে দেখ, আর যদি তা না হয় তাহলে অন্য কোনভাবে হবে সেটা আল্লাহ জানে আর সরকার জানে। আমরা তো কিছু করতে পারবো না, আমরা সেবা দিয়ে যাচ্ছি। সরকারের কাছে তেল আছে, সরকার তেল দিচ্ছে, কিন্তু এখানে পাবলিকের তো বলতেছে আমরা তেল পাচ্ছি না, আমি কি করব? জ্বালানি তেলের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান সবার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আবারও বেড়েছে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা, পশ্চিম জাফরাবাদ ও রায়ের বাজার বুদ্ধিজীবী রোড এলাকা। ছিনতাই, অপহরণ, মাদক ব্যবসা সহ নানা অপরাধে তারা সম্প্রতি আরও বেপরোয়া। আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের অন্যতম হোতা অ্যালেক্স ইমন নিহতের ঘটনায় ফের আলোচনায় তাদের কর্মকাণ্ড। এতে চরম আতঙ্কে এলাকাবাসী। রিপোর্ট ফজলে রাব্বির। ঘটনা গেল রবিবার বিকাল 4:30টার। রায়ের বাজার বুদ্ধিজীবী সড়কের বিপরীত পাশের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে এক্সেল ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে কয়েকজন যুবক। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয় ইমনকে, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় 3 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। মোহাম্মদপুরের কিশোর গ্যাং দমনে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। বলেন, নিহত ইমনও ছিল কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে 18টির বেশি মামলা। 18টা যার মামলা, তার দায় কি শুধু পুলিশ নেবে বা র্যাব নেবে? এটা কি এই প্রশ্ন তো জবাব আপনি আমার কাছে খুঁজতে হবে না। আমি দায় নেবো না, আমার কাজ হচ্ছে যখন অপরাধ করবো না, আমি অপরাধী পেয়ে যাবো, তখন আমি তাকে গ্রেফতার করবো। যার বিরুদ্ধে 18টা মামলা, সে কিভাবে বাইরে থাকলো সেই প্রশ্ন আপনি তাদেরকে করেন। আটক তো নিত্যই হচ্ছে। 18টা মামলা মানে কি? তার মধ্যে সে আটক হয়েছে বলে তো 18টা মামলায় তার আছে। এটাই তো বোঝা যায় কতবার সে আটক হয়েছে। এদিকে দিন দিন কিশোর গ্যাংয়ের এমন বেপরোয়া আচরণের পেছনে পুলিশের নিষ্ক্রিয়তাকেই বড় কারণ হিসেবে দেখছে এলাকাবাসী। আমরা 4-5 বছর ধরে এদিকে চলাফেরা করি, বাট হইতেছে যে পরিবর্তন কোনো কিছু নাই ভাই। কিন্তু সরকার চাইলে, আইন শৃঙ্খলা চাইলে যে কোনো কিছুই সম্ভব। যদি বলে 1 ঘন্টার মধ্যে মাদক অফ, পুরো বাংলাদেশে সব জায়গায় অফ করা সম্ভব, কিন্তু এটা চাইতে হবে। আমার মনে হয় না চাওয়ার মতো কোনো মনোবল আছে তাদের। আমরা রিক্সে থাকি ভাই। বিগত 20 বছর থেকেই দেখতেছি একই অবস্থা, মারামারি, খুনাখুনি, ছিনতাই, ডাকাতি যা আছে রোডের বুদ্ধিজীবী 1 নম্বর গেটের মুখের মধ্যেই কাজগুলো চলে এবং আশেপাশেই ভাড়া থাকে, কিন্তু কোনো বাড়িওয়ালাও বলে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই সবসময় আসুক, দেখুক, এরা ধরুক, এটাই তো চাই। কিন্তু সবসময় দেখি ধাওয়া পাল্টা ধাওয়া এগুলাই হইতেছে, আমরা সবসময় আতঙ্কের ভিতরে থাকি। রাজনীতি ও আধিপত্য বিস্তারে কিশোর গ্যাংকে কাজে লাগানোর কারণে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শ্যামলী সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় মঈনুদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র্যাব।
তার আরও 6 সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। র্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ জানান, মঈনকে নড়াইলের কালিয়া দাতুনতলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মঈন তার ফুপুর বাসায় আত্মগোপনে ছিল, তাকে ঢাকায় আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হবে। এছাড়া বাকি 6 জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শনিবার সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈনউদ্দিন মঈনকে 1 নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা বিভিন্ন ধরনের ভয়, ভীতি ও হুমকি দিচ্ছিল। তথ্যের অধিকার নিশ্চিতের পাশাপাশি তথ্যের সুরক্ষাও এখন সময়ের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশে প্রথমবারের মতো আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো 2026-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। এক্সপোতে ইন্টারনেট সেবার দাম কমিয়ে মান বাড়ানো সহ নানা বিষয় উঠে আসে স্টেক হোল্ডারদের আলোচনায়। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। অপতথ্যকে রুখতে না পারলে সমাজ কাঠামোয় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আইএসপিএবি আয়োজিত ব্রডব্যান্ড এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এখন অধিকারের সাথে সাথে তথ্য সুরক্ষার বিষয়েও সজাগ জনগণ। এখন যখন মানুষ তথ্যের অধিকারের কথা বলে, সে কিন্তু অপতথ্যের হাত থেকে সুরক্ষার অধিকারটাও কিন্তু চায়। ফলে এরকম পরিস্থিতিতে যখনই তাকে আমি মিস ইনফরমেশন থেকে, ডিসইনফরমেশন থেকে সুরক্ষা দিতে পারবো না, অথবা এই বিষয়ে মনোযোগ না দিয়ে শুধুমাত্র অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে যদি মনোযোগটা দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে অপতথ্য এবং বিকৃত তথ্যের কারণে সমাজ, রাজনীতি, কাঠামো, অর্থনীতি সবকিছুতে একটা ভয়াবহ সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ফিক্সড নেটওয়ার্ক এবং মোবাইল সাবস্ক্রাইবারে বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের অবস্থান শীর্ষ হলেও সেবার মানের তুলনায় তলানিতে অবস্থান বাংলাদেশের। এমন প্রেক্ষিতে দেশের এই খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা। যেভাবে আমরা দেখি না কেন, আমরা ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবারের পয়েন্ট অফ ভিউ থেকে মোবাইল নেটওয়ার্ক এবং ফিক্সড নেটওয়ার্কে আমরা ওয়ার্ল্ডের টপ 20-তে, কিন্তু যখন সার্ভিসে আমরা ওয়ার্ল্ডের 92তম, 93তম কিংবা 120তম। এবং আপনি যদি দেখেন যে আমাদের আগে যে দেশগুলো, যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, শুধু ইন্ডিয়া কিংবা পাকিস্তান, ইভেন ছোট ছোট দেশগুলো, নেপাল, ভুটান, মালদ্বীপ, এদেরও অনেকে কিন্তু আমাদের সামনে আছে সার্ভিসের পয়েন্ট অফ ভিউ থেকে। এটা আমাদের কালেকটিভ ফেলিয়ার অ্যান্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি যে আমরা আগামী 5 বছরে নট অনলি আমরা ওয়ার্ল্ডের সাবস্ক্রাইবার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টপ 20 না টপ 10-এ থাকতে চাই, এবং সার্ভিস পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টপ 10, টপ 20-তে আসতে চাই। আয়োজনে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানদের সংগঠন আইএসপিএবি তাদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। বিষয়টি আমলে নিয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দেন বিটিআরসি। এবারের ব্রডব্যান্ড এক্সপোতে 10টি প্যাভিলিয়ন, 35টি মিনি প্যাভিলিয়ন এবং 20টি স্টল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবোটিক্স ও আইটি ভিত্তিক প্রায় 25টি প্রদর্শনী চলবে বুধবার পর্যন্ত। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, তরুণদের মধ্যে মূল্যবোধ বৃদ্ধিতে কাজ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য তথ্য মন্ত্রণালয় পরিকল্পনা গ্রহণ করেছে। রাজধানীতে রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, গণমাধ্যমে বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট প্রচারের মাধ্যমে তরুণদের মধ্যে মূল্যবোধ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বলেন, শুধু লেখাপড়া নয়, তরুণদের মধ্যে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করতে না পারলে সুস্থ ও মানবিক সমাজ গড়ে উঠবে না। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার তাগিদ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। প্রথমবারের মতো বাংলাদেশের হাজিদের জন্য প্রি অ্যারাইভাল নুসুক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হলো। এতে 14টি এজেন্সির মাধ্যমে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পাবেন 2000 হাজি। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই নুসুক কার্ড বিতরণের উদ্বোধন করা হয়। সৌদি রাওয়াফ মিনা ও বাংলাদেশের আমিন ট্রাভেলস এজেন্সির মাধ্যমে নিবন্ধিত হাজিরা আগামী 2 দিনে প্রি অ্যারাইভাল নুসুক কার্ড পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এ সময় তারা বলেন, শুধু হজ ব্যবস্থাপনা নয়, আধুনিক যুগোপযোগী ও সুশৃঙ্খলতার মধ্য দিয়ে
মাধ্যমে হজ ব্যবস্থাপনা করাই সরকারের লক্ষ্য। হজের খরচ কমানোর বিষয়টি সরকার অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি এবার হজে হাজিদের সেবার উপর ভিত্তি করে এজেন্সিগুলোকে মূল্যায়ন করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। অবসরের পর বিচারপতিদের লাভজনক পদে যাওয়ার প্রবণতা বিচার কাজকে প্রভাবিত করে, এমনকি তার স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে বলে মনে করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস এবং ইউএনডিপি যৌথ উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পার্লামেন্ট সদস্যদের গবেষণা কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হবে বলে জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূত ও ইউএনডিপির প্রতিনিধিরা। পরে দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, পার্লামেন্ট মেম্বারদের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, যারা পার্লামেন্ট মেম্বারদের রিসার্চ ওয়ার্কগুলো করে দেবেন পিরিয়ডিক্যালি। এখান থেকে দুইটা লাভ হবে। একটি হলো আইন প্রণয়নের সাথে তারা সম্পৃক্ত হতে পারবেন, কিভাবে আইন প্রণয়ন হচ্ছে। দ্বিতীয়ত হলো কিভাবে রাজনৈতিক পরিবেশকে একটি সুস্থ, পরিশীলিত এবং যুক্তিতর্কের জায়গায় আনা যায়, সেরকম একটি জায়গা হয়তো আমরা তৈরি করতে পারবো। পূবালী ব্যাংক পিএলসি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা যৌথ উদ্যোগে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উদ্বোধন হয়েছে। এক্সক্লুসিভ এই কার্ড উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া এবং পূবালী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এই চুক্তির অধীনে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সব এমপ্লয়ি এবং পূবালী ব্যাংক পিএলসির লোগো সম্বলিত কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ মুজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ার ক্লদ লরেক্স, পূবালী ব্যাংক পিএলসি ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামান, হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এম ফিরোজ কামাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল শাখার প্রধান মোহাম্মদ শাফায়েত হোসেন সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। সেজন্য কাজ শুরু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, শুধু ক্রিকেট ফেরানোই নয়, রাজশাহী বিভাগের অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ হবে এই ভেন্যুকে ঘিরে। একসময়ে বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সেরা ভেন্যু ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। মহান মুক্তিযুদ্ধের এক লড়াকু যোদ্ধা বগুড়ার বীর শহীদ মাসুদুল আলম খান চান্দুর নামে এই স্টেডিয়ামের নামকরণ। কিন্তু গত প্রায় ১.৫ দশক এই ভেন্যুতে ক্রিকেটকে নির্বাসনে পাঠানো হয়। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় এবং ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ৩০০ রানের দলীয় ইনিংসের জন্য এই ভেন্যুটি ইতিহাস হয়ে রয়েছে। তবে আশার কথা, সোমবার শহীদ চান্দু স্টেডিয়ামে নিজের প্রথম পরিদর্শনে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি জানান, একসময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসি নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। আগামী জুলাই মাসে নারী বিপিএল আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এই ভেন্যুতে। মন্ত্রী জানান, স্টেডিয়ামের ফ্লাড লাইট, ড্রেসিং রুম, গ্যালারি এবং ড্রেনেজ সিস্টেমের যে জরাজীর্ণ অবস্থা, সেগুলো সংস্কারে ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ কাজ শুরু করেছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনাকে ফেরত আনতে জুডিশিয়াল প্রক্রিয়া এগোচ্ছে সরকার। জাতীয় স্বার্থের বাইরে কিছুই করা হবে না। ভিসার ইস্যুতে দিল্লির ইতিবাচক সাড়া। কৃষক কার্ড উদ্বোধনকাল টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকায় সাজ রব, প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী প্রতিমন্ত্রীরা। হামাক্রান্ত আরও 7 শিশুর মৃত্যু। ঢাকা সহ 4 সিটিতে টিকাদান চলছে। ডক্টর ইউনুস ও নূরজাহানের বিরুদ্ধে টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে আবেদন। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নববর্ষ বরণের শেষ সময়ে প্রস্তুতি চলছে। মোটিভ, মুখোশ রাঙাতে ব্যস্ত চারুকলা শিক্ষার্থীরা। রাতে ইরানের সব বন্দর অবরোধ ঘোষণা যুক্তরাষ্ট্রের। পাল্টা হুঁশিয়ারি তেহরানের। বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম, ভোগান্তি কাটেনি দেশে।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।